আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পিএইচটা, মানে পিএইচ এর যে পরিসরটা সেটা আমাদের জানা দরকার নির্দেশকের সাহায্যে। তো নির্দেশক গুলো হচ্ছে তোমার দুই পিএইচ পরিসরে কাজ করে থাকে, এবং আমরা বলছিলাম যে ইন্ডিকেটরকে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়ন দুই ভাগে ভাগ করতে পারি। ইন্ডিকেটর প্রতীক হচ্ছে HIN। এইচটা হচ্ছে প্রোটন অংশ থেকে আসতেছে, যেটাকে ক্যাটায়ন বলতেছি, এবং হচ্ছে অ্যানায়ন পার্টটা হচ্ছে ইন্ডিকেটর IN-। তো এরপরে এই লিটমাসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ইন্ডিকেটরটা হচ্ছে অম্ল। আর তাহলে সে হচ্ছে ক্ষার হইতে হলে, অনুবন্ধী ক্ষার বানাইতে হলে তাকে একটা H+ ত্যাগ করতে হবে। তো লিটমাস হচ্ছে অম্লীয় মাধ্যমে অবশ্যই লাল বর্ণ ধারণ করে থাকে, এবং ক্ষারীয় মাধ্যমে আহ অনুবন্ধী ক্ষার যেটা সেটা হচ্ছে নীল করে থাকে। তো এই জিনিসগুলো মুখস্থ জিনিস। এখন আমাদের বিক্রিয়াটা জানতে হবে, যেটা বিক্রিয়া অলরেডি আগে পড়াই দিছি, যে HIN এর সাথে পানি যখন বিক্রিয়া করবে তখন ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে HIN একটা H+ ত্যাগ করবে, ত্যাগ করে হচ্ছে IN- হবে। অনুরূপভাবে পানি একটা H+ গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। তো যেটা অলরেডি করছে, করার পরে এখন আমরা বলতে পারছি যেহেতু এ ত্যাগ করছে তাহলে এটা অ্যাসিড, আর যেহেতু গ্রহণ করছে এটা ক্ষার। তাহলে অ্যাসিড অনুযায়ী এটার সাপেক্ষে হচ্ছে এটা অনুবন্ধী ক্ষার, আর পানির সাপেক্ষে এটা অনুবন্ধী অম্ল। তাহলে আমাদেরকে HIN থেকে আসতে হবে। HIN এবং হচ্ছে IN- এই দুইটার হচ্ছে অনুপাত নিতে হবে, কিন্তু মাঝখানে একটা হাইড্রোনিয়াম আয়ন আছে। তাহলে হাইড্রোনিয়াম আয়নটাকে আমাদের মাথায় রেখে দেন হচ্ছে অনুপাতটা করব। তো সবচেয়ে বেটার হয় এখান থেকে যদি আমাদের এই বিক্রিয়াটা থেকে যদি আমি এখান থেকে ইন্ডিকেটরের রেসপেক্টে হচ্ছে KIN টা মেজারমেন্ট করি। তো উৎপাদের ঘনমাত্রা কারা কারা আছে? উৎপাদে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে উপরে, আর তার সাথে হচ্ছে ইন্ডিকেটর আয়নের ঘনমাত্রা হবে ডিভাইডেড বাই বিক্রিয়কে হচ্ছে ইন্ডিকেটরের ঘনমাত্রা নিচে হবে। আর পানির ঘনমাত্রাটা 1 ধরে নেওয়া হয়, এই জন্য করে আমরা ওটাকে ইউজ করতেছি না। এই যে যেটা KIN পাইলাম, KIN টা পাইলাম, এখন এই KIN এর ডাটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে পিএইচ পরিসরটা কতটুকু কতর মধ্যে চেঞ্জ হতে পারে। তো এটা হচ্ছে আমরা দুই রকমের ঘটনা হতে পারে। ঘটনা যেমন যদি অম্লীয় মাধ্যম হয়ে যায় তাহলে এত ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে, অম্ল মাধ্যমটা ওই দিন আলোচনা করে নেই। তাহলে ঘটনা নাম্বার হচ্ছে 2, যেটা সেটা আগে আলোচনা করে দিই। এটা মূলত আমাকে আগে আলোচনা করা উচিত ছিল, সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে। তাহলে অম্লীয় মাধ্যমে যেটা হবে, অম্লীয় মাধ্যমে হচ্ছে HCl দ্রবণে যেখানে H+ আয়ন বেশি থাকে, ঠিক আছে, যেখানে H+ আয়ন বেশি থাকে, তাহলে উপরিউক্ত যে নির্দেশকটা আছে, উপরিউক্ত নির্দেশকের আয়নীকরণ সমীকরণটির সমীকরণটির সাম্যের অবস্থা বাম দিকে অগ্রসর হবে, তখন বাম দিকে যাবে। আচ্ছা, তাহলে সামনের অবস্থাটা বাম দিকে যাবে। যেমন হচ্ছে HIN ইন্ডিকেটর যেটা ছিল সেটা পানি ছিল, বিক্রিয়া করে তৈরি করতেছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এবং তার সাথে হচ্ছে ইন্ডিকেটর অফ মাইনাস। এখন তোমার যখন বাইরে থেকে হচ্ছে H+ আয়ন দান করবা, ঠিক আছে, তাহলে H+ আয়ন যখন দান করবা তাহলে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে, উৎপাদ হচ্ছে বাড়ে যাবে। উৎপাদ বেড়ে গেলে বিক্রিয়াটা কিন্তু তখন আস্তে আস্তে পশ্চাৎমুখী হবে, এই সাইডে হবে, এদিকে হচ্ছে পশ্চাৎমুখী হবে। এটা লা শাতিরের নীতির কনসেপ্ট অনুসারে। লা শাতিরে এটা হচ্ছে তোমার 4th চ্যাপ্টারে পড়বা। ফার্স্ট পার্টে 4th চ্যাপ্টারে দেখবা যে যখন আমরা উৎপাদে ঘনমাত্রা বাড়াই দিব তখন বিক্রিয়া অটোমেটিক ও লেফট সাইডে আর কি ইয়ে হবে। এই জন্য বলা হয়েছে যে সাম্যের অবস্থাটা হচ্ছে বাম দিকে অগ্রসর হয়ে যাবে। বাম দিকে অগ্রসর হবে তখন, তখন হচ্ছে নির্দেশকের নির্দেশকের প্রায় সবটাই অবিয়োজিত অণু, অবিয়োজিত অণু HIN যেটা ইন্ডিকেটর আছে হিসেবে থাকবে। কারণ যখন বিক্রিয়াটা পুরোপুরি বাম সাইডে চলে যাবে তাহলে আমাদের এই পরিমাণটা এটা বাড়তেছে না, এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে তখন। তাহলে বাড়তে থাকলে তখন এরা কিন্তু অবিয়োজিত থেকে যাবে, মানে এটা তাহলে ভাঙতে পারবে না সহজে। তাহলে অবিয়োজিত যখন থেকে যাবে তখন যেরকমটা কালার ছিল সেই কালারটাই থাকবে। তাহলে HIN এর কালার আমরা কিরকম ধরছি? HIN কালার ধরছি লাল, ঠিক আছে না? তাহলে সেক্ষেত্রে দ্রবণের বর্ণ লাল হবে। তাহলে এই হিসেবে থাকলে দ্রবণে বর্ণ HIN এর বর্ণের অনুরূপ হবে, বর্ণের অনুরূপ হবে। এখন আমরা যেহেতু HIN কে সবসময় হচ্ছে লাল ধরছি,
লাল হয়, তাই অম্লীয় মাধ্যমে, যেহেতু আমরা অম্ল চালনা করছি, অম্লীয় মাধ্যমে লিটমাসটা লাল বর্ণ ধারণ করে থাকবে। লিটমাসটি লাল বর্ণ ধারণ করবে। তাহলে এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা যে অ্যাসিড কি করে, নীল লিটমাসকে নীল লিটমাসকে হচ্ছে লাল করে দেয়, তাই না? অ্যাসিড আগে কি ছিল, নীল লিটমাস ছিল, সেটাকে কি করে দিছে, লাল লিটমাসে কনভার্ট করে দিছে। তো এইটা হচ্ছে তখন ঘটনা নাম্বার 2। এটাতে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে না, কারণ অম্লীয় মাধ্যমে। এখন আমরা যদি ক্ষারীয় মাধ্যম প্রয়োগ করি, ক্ষারীয় মাধ্যমের সময়তেই এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে, এটা ক্ষারীয় মাধ্যমের বেলাতে এই বিক্রিয়াটা হচ্ছে। তো আমাদের মূলত এইটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে চেঞ্জের ব্যাপারটা। তো তখন হচ্ছে দ্রবণে যখন হাইড্রোক্সিল আয়ন বেশি থাকবে, তো হাইড্রোক্সিল আয়নের সাথে এটাকে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যে সাম্যদ্রবকটা আমরা নিয়ে আসবো। সাম্যদ্রবকের সূত্র কতদিন শিখাইছি, উৎপাদক ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। হাইড্রোনিয়ামের ঘনমাত্রাটাকে আমরা H+ এর ঘনমাত্রা ধরতে পারি। এখন ধরে নেওয়া হচ্ছে যদি তোমার লব আর হরের ভ্যালুটা পরস্পর সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে লব হরের কাটাকাটি করে এটা 1 পাবো। তাহলে হাইড্রোনিয়াম এক্স্যাক্টলি হচ্ছে KIN অফ হচ্ছে এত পাওয়া যাবে। এখন উভয় পাশ থেকে যদি মাইনাস লগ নিয়ে নেই, তাহলে মাইনাস লগ নিলে মাইনাসের সূত্র হচ্ছে কি, লগের ভিতরে যখন হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা থাকবে, এটাকে আমরা কি বলতে পারি, মাইনাস অফ লগের ভিতরে H+ এর ঘনমাত্রা, তাই না? এটাকে কিন্তু আমরা এটা লিখতে পারি H+ এর ঘনমাত্রা। এখন এইটা ইকুয়ালস টু মাইনাস অফ লগের ভিতর হাইড্রোনিয়াম ইকুয়ালস টু মাইনাস অফ লগের ভিতর KIN। তো এই মাইনাস লগ এইচ কে পুরোপুরি পিএইচ বলা হয়, তখন আর মাইনাস চিহ্নটা থাকবে না। আর মাইনাস লগ KIN এর জায়গায় তাহলে সেখানে PKIN বলবো, PKIN। তাহলে এই এখন এই যে ক্ষারীয় মাধ্যমে কিন্তু দুই রকম, আবার মানে এই ঘটনা একের আন্ডারে আবার দুই রকম কেস থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 1, এটা কেস নাম্বার 1 হবে, আর এটা হচ্ছে কেস নাম্বার 2। আচ্ছা, কেস 1 ধরে নেওয়া হচ্ছে যে আমাদের যে HIN ডিভাইড বাই ইন্ডিকেটর, এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়ালস টু হচ্ছে 10/1 হচ্ছে, মানে উপরের ভ্যালুটা 10 গুণ, নিচেরটা কম। আর কেস নাম্বার 2 হচ্ছে নিচেরটা 10 গুণ, উপরেরটা কম, ঠিক আছে? তো যখন উপরেরটা 10 গুণ হবে, মানে বিক্রিয়ক অংশটা বেড়ে যাবে, তাহলে বিক্রিয়ক বলতে গেলে কি, আমাদের বিক্রিয়কে তো HIN-টা ছিল, তাহলে এটা যখন বেড়ে যাবে, তখন হচ্ছে সময়ের সাথে সাথে সে ভাঙার ক্ষমতাটা বাড়বে। তো তখন আমাদের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাতে এই জায়গাটা খালি উপরে লবে 10 বসাই দিবা। 10 বসায় দেওয়ার পরে এখন আবার আগের মতো করে উভয় পাশে মাইনাস লগ নিব। তাহলে এটা কিন্তু লগের ভিতরে এবি এর ফর্মুলা হবে, তাহলে লগ এ প্লাস লগ বি। তাহলে মাইনাস থেকে এক্সপ্যান্ড করে ভাঙিয়ে দিলে হচ্ছে মাইনাস লগ KIN মাইনাস লগ 10। তাহলে এই বাম পাশটা হচ্ছে পিএইচ ক্রিয়েট করতেছে, মাঝখানেরটা হচ্ছে PKIN। আর মাইনাস লগ 10টাকে মাইনাস লগ 10 এ রাখলাম, আমরা জানি যে লগ 10 এর ভ্যালু 1, তাহলে এখানে আমরা পিএইচ এর ভ্যালু পাচ্ছি PKIN -1। অনুরূপ ভাবে যখন এটা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু এত হবে, তখন সেক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা এখানে 1/10 বসাবা, আবার আগের মতো করে মাইনাস নিবা। মাইনাস নাও, তো এখন 1/10টাকে উঠাই দিলে তাহলে কিন্তু প্লাস লগের ভিতরে 10 হচ্ছে, প্লাস লগ 10 মানে হচ্ছে +1, তাহলে এখানে পিএইচ এর ভ্যালুটা হবে PKIN +1, ঠিক আছে? এখন আমাদের এই যে PKIN +1 এবং -1 এর মধ্যে সবসময় পিএইচ মানটা ঘোরাঘুরি করবে। তার মানে পিএইচ এর পরিসরটা হবে বড়টা থেকে ছোটটা বাদ দিবা, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে হচ্ছে পিএইচ এর পরিসর হবে নিম্ন 2, ঠিক আছে? তার মানে যে ইন্ডিকেটরের জন্য হচ্ছে PKIN এর ভ্যালুটা, মনে করো ধরা যাক, আচ্ছা ওটা পরে নিচে লিখে দিই, একটু এখানে আসি। তাহলে আমরা এখন থেকে নির্দেশকের জন্য শিখলাম। নির্দেশকের ক্ষেত্রে একটা বেসিক তার PKIN থাকে। তো ধরে নাও একটা নির্দেশকের PKIN হচ্ছে 3.5, তাহলে তার পিএইচ পরিসর কত হবে? পিএইচ পরিসর কত বের করব? পিএইচ পরিসর হবে পিএইচ ইকুয়ালস টু PKIN +-1, অর্থাৎ 3.5 এর +1 -1। তাহলে +1 করলে হচ্ছে 4.5 অথবা হচ্ছে 2.5। তার মানে আমরা এইভাবে করে বলবো 2.5 থেকে 4.5 এর মধ্যে। হ্যাঁ, তাহলে এত থেকে এতর মধ্যে। বুঝতে পারছো কি? তাহলে এইভাবে করে মূলত হিসাবটা করা হয় আসলে। তো এটা হচ্ছে দুই ব্যবধানের মধ্যে আসলে হিসাবটা থাকে। তাহলে আমরা যদি এখন এটা হিসাব করে এইভাবে করে বলি যে লিটমাসের বেলায়, লিটমাসের ক্ষেত্রে PKIN কত, PKIN কত বা হচ্ছে KIN এর ভ্যালুটা কত, ইন্ডিকেটরের কত, এরকম যদি কোশ্চেন দেয়, তাহলে আমরা এখন যদি সলভ করতে চাই, তাহলে লিটমাসের বেলায় লিটমাসের পিএইচ পরিসরটা তো মনে আছে না? পিএইচ পরিসরটা হচ্ছে মনে রাখবা 6 থেকে 8, 6.0 থেকে 6.0 থেকে 8.0 হয়।
এটা লিটমাসটা বেশি লাগে। তাহলে 6.0 থেকে হচ্ছে 8.0। এখন এই যে 6.0 থেকে 8.0, এইটা হচ্ছে তোমার পিএইচ পরিসরটা, মানে দুইজনের ব্যবধানটা। তুমি যদি এখানে ব্যবধানটা চেক করো, দেখবা যে বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাহলে এই দুইটা বিয়োগফল হচ্ছে 2 আসবে, তাই না? তাহলে লিটমাসে পুরোপুরি 2 এক্সাক্ট ফলো করে। তাহলে আমরা যদি পি কে আই এন প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু 6, 6 অথবা 8 ধরি, হ্যাঁ, তাহলে বড়টার জন্য 8 ধরো, ছোটটার জন্য হচ্ছে 6 ধরো। তাহলে আমরা লিখবো যে পি কে আই এন প্লাস 1 ইকুয়ালস টু 8, অথবা পি কে আই এন মাইনাস 1 ইকুয়ালস টু 6, এভাবে লেখা যায় না? হ্যাঁ, তাহলে এখন দুই ক্ষেত্রে কিন্তু একই মান সিদ্ধ করবে। 8 থেকে 1 বাদ দাও, তাহলে অর্থাৎ পি কে আই এন এর ভ্যালুটা পাবা তুমি 7। আবার যদি বলি এখানে পি কে আই এন ইকুয়ালস টু 6+1, তাহলে অর্থাৎ পি কে আই এন ইকুয়ালস টু 7। ওকে, তাহলে এর বেলা তো পি কে আই এন 7, এর বেলা তো পি কে আই এন 7। তাহলে ওভারঅল বলতে পারি যে আমাদের লিটমাসের জন্য ইন্ডিকেটরে পি কে আই এন হবে 7। লিটমাসের ক্ষেত্রে হচ্ছে পি কে আই এন হচ্ছে কত হয়, 7 হয়। ওকে, এখন যেহেতু 7 হইলো, তাহলে এখান থেকে বিয়োজন ধ্রুবকটা আমরা এখন বের করতে চাই। পি যদি ওপাশে নিয়ে যাই, তাহলে কে আই এন ইকুয়ালস টু হবে মাইনাস লগ, না সরি, পি পিএইচ, মানে পিএইচ সমান সমান কত লেখা যায়? এটাকে যদি আমরা এটাকে মাইনাস লগ এর ভিতরে কে আই এন লিখতে পারি না এইভাবে করে? হ্যাঁ, তাহলে এটা ইকুয়ালস টু 7 লেখা যায়। এখন তুমি এই মাইনাস চিহ্নটা পাশে পাঠায় দাও, তাহলে -7 লগ এর ভিতরে হচ্ছে কে আই এন ইন্ডিকেটর। সুতরাং কে আই এন এর ভ্যালু হবে 10⁻⁻7। ঠিক আছে, এইটা হচ্ছে নির্ণয় বিয়োজন ধ্রুবক। তাহলে এটা বলবো হচ্ছে লিটমাস পেপারের বিয়োজন ধ্রুবক বা বিয়োজন গুণাঙ্ক। বিয়োজন ধ্রুবক হচ্ছে 10⁻⁻7 দ্বারা। এই কারণে কিন্তু এটা ভ্যালুটা পুরোপুরি 7-এ ক্রস করছে, তো এই কারণে এটা নিরপেক্ষ ধরনের। এটা কিন্তু নিরপেক্ষ একটা নির্দেশক। তাহলে অতএব লিটমাস একটি নিরপেক্ষ নির্দেশক, নিরপেক্ষ নির্দেশক। তাহলে আরেকটা আমরা দেখি, যদি মনে করো বললাম যে নির্দেশকের নির্দেশকের আহ, বিয়োজন বিয়োজন ধ্রুবক আমি বলে দিলাম। কোন নির্দেশকের বিয়োজন ধ্রুবক বললাম 3.28 10⁻⁻5 দিয়ে দিলাম, বানাই দিলাম একটা বানানো নির্দেশক। বিয়োজন ধ্রুবক এত হলে তার পিএইচ এর কার্যকারিতার সীমা নির্ণয় করো। কার্যকারিতার সীমা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এখন সলভ করতে যাই, তাহলে আমাদের বিয়োজন ধ্রুবক কে আছে, কে আই এন আছে না? তাহলে কে আই এন হচ্ছে 3.28 10⁻⁵। তাহলে এখান থেকে আমরা লগের ভিতরে ঢুকাই দিই, পি কে আই এন বের করি। তাহলে পি কে আই এন হচ্ছে মাইনাস লগের ভিতরে কে আই এন। তাহলে মাইনাস লগের ভিতরে কে আই এন হচ্ছে মাইনাস লগ অফ 3.28 10⁻⁵। এটা কত আসতেছে একটু দেখি। 3.28 10⁻⁵, এটা আসতেছে 4.48। 4.48, 4.48, এটার ভ্যালু হচ্ছে পিকেআইএন অফ 4.48। তাহলে অতএব সীমা হবে পিকেআইএন +-1। তাহলে 4.48 একবার -1 থেকে লিখবা 4.48 +1 পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত। তাহলে এটার সাথে একটা বিয়োগ করলে হবে 3.48, এত থেকে 5.48 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 3.48 থেকে 5.48 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে এর সীমাটা হবে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন দিই। মনে করো বললাম যে ফেনফথেলিনের ক্ষেত্রে, ফেনফথেলিনে পিএইচ পরিসর পিএইচ পরিসর 8.2 থেকে 9.8 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এর কিন্তু পিএইচ পরিসরটা একটু দেখো, পিএইচ এর ব্যবধানটা কত হচ্ছে।
ব্যবধান ডেল পিএইচ বের করি, ডেল পিএইচ হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাই না? তাহলে এটা কিন্তু 1.6 এ যায় ক্রস করতেছে, তাই না? তাহলে 1.6 আসতেছে, তাহলে এর বেলায় ব্যবধানটা কত হতে, মানে এর বেলায় তো পিএইচ এর ব্যবধানটা কিন্তু 2 আসতেছে না, 2 এর থেকে কম আসতেছে। আমরা বলছি অ্যাটলিস্ট 2 পর্যন্ত হবে, 2 এর থেকে কম হইতে পারে। তো একমাত্র লিটমাস যেটা, সেটা হচ্ছে 2 ব্যবধান দেখায়। এই যে আমাদের যে অঙ্ক করে যেটা ভ্যালু দিছি সেটা হচ্ছে 2 ব্যবধান দেখায় লিটমাসের ক্ষেত্রে। কিন্তু লিটমাস বাদ দিয়ে যদি ফেনফথেলিন বা অন্য কোনো দ্রবণ নেই, তাহলে তাদের বেলায় মানটা তো এলোমেলো হবে, তাই না? আমরা কিন্তু এই মানটা মুখস্থ এই যে ছকে সেদিন লিখে দিছিলাম, 8.2 থেকে 9.8। তাহলে এর ভ্যালুটা হচ্ছে তোমার ডেল পিএইচ এর ভ্যালু কত আসতেছে, 1.6 আসতেছে। 1.6 হলে তাহলে এর পিকে আইএন কত হতে পারে? কোশ্চেন হচ্ছে যে এর পিকে আইএন কত, বা হচ্ছে এর কে আইএন টাই বা কত, বিয়োজন ধ্রুবকটা কত। তাহলে আমরা এখন যদি দেখতেছি যে ডেল পিএইচ এর ভ্যালুটা 1.6 আসতেছে, তাহলে তার অর্ধেক এদিক সেদিক হবে না? মানে আমাদের পিকে আইএন থেকে প্লাস মাইনাস যে ব্যবধানটা, মানে এটা কত নিতাম, এটা কিন্তু ডেল পিএইচ টাই নিচ্ছি, ডেল পিএইচ এর অর্ধেক ভ্যালুটা নিচ্ছি, তাই না? আমরা তো যে মানটা আমরা বের করতেছি, আম, মানে ওর যে লিগ্যাল যে মানটা, মানে পিএইচ এর যে ভ্যালুটা, সেটা সবসময় কিভাবে করে আমরা যে ব্যবধান গুলো বের করতেছি, আউটপুট এটা মনে করো, আউটপুটের ভ্যালুটা আমরা কিভাবে আনতেছি, পিকেআইএন প্লাস মাইনাস ডেল পিএইচ বাই টু। ডেল পিএইচ বাই টু কেন লিখছি? ডেল পিএইচ বলতে হচ্ছে বড় মানটা মাইনাস যে ছোট মানটা ছিল, এই দুইটানটা বিয়োগ করছি। তাহলে দুইটাকে বিয়োগ করে আমরা কত পাইছিলাম, 2 পাইছিলাম। 2 এর অর্ধেক করলেই, মানে ডেল পিএইচ ভাগ 2 করলেই তো 1 পাওয়া যায়, তাই না? তো আমরা যে পিকেআইএন প্লাস মাইনাস 1 লিখতেছি, এই ওয়ানটা আসলে কই থেকে আসতেছে? এই ওয়ানটা আসতেছে এই 2 এর ব্যবধান, যেটা 2 কে 2 দিয়ে ভাগ করে আসতেছে। কিন্তু এবার দেখো ব্যবধান হচ্ছে 1.6 হচ্ছে, তো 1.6 কে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পিকেআইএন প্লাস মাইনাস কত আসতেছে, 1.6 ভাগ 2। তো 1.6 ভাগ 2 যদি হয়, তাহলে পিকেআইএন প্লাস মাইনাস 0.8, এর বেলা হচ্ছে 0.8 এর ব্যবধান দেখাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এর বেলা যদি 0.8 এর ব্যবধান হয়, তাহলে একবার এই যে নিম্ন মানটার জন্য এখন কি করব, দেখবা যে ধরি, তাহলে 0.8 যেটা, সেটার জন্য লিখবো হচ্ছে পিকেআইএন মাইনাস অফ 0.8, ছোট মানটা 8.2 এর জন্য ধরবা, 8.2 এর জন্য ধরবা। আর বড় মানটার জন্য, বড় মানটা 9.8 ছিল, ইকুয়ালস টু পিকেআইএন প্লাস 0.8। এখন আমরা এই দুইটার জন্য পিকেআইএন টা ক্যালকুলেট করি, তাহলে পিকেআইএন ইকুয়ালস টু হবে 8.2 প্লাস 0.8, আর এটা আসতেছে পিকেআইএন, হ্যাঁ, 9.8 মাইনাস 0.8। দেখো যে এটা 9.0 আসতেছে, এটাও কিন্তু 9.0। তাহলে ফেনফথেলিন দ্রবণের জন্য আমাদের পিকেআইএন এর ভ্যালুটা হচ্ছে 9.0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9.0 আসতেছে। এখন 9.0 যখন হবে, দুই ক্ষেত্রে কিন্তু ম্যাচ খাইতে হবে, হ্যাঁ। তাহলে এখন আমরা পিকেআইএন ইকুয়ালস টু হচ্ছে 9.0 লিখতে পারি, মাইনাস লগ এর ভিতরে কেআইএন ইকুয়ালস টু হচ্ছে 9 লিখতে পারি। তাহলে এখন এটাকে যদি ডানে নিয়ে যাও, তাহলে কেআইএন ইকুয়ালস টু হবে 10⁻⁻⁹ এটা হচ্ছে তার বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক হচ্ছে 10⁻⁻⁹। এই বুঝতে পারতেছো তোমরা জিনিসগুলা? আচ্ছা, আরেকটা লাস্ট দেখি, সেটা হচ্ছে ফেনফথেলিন গেল না। এবার একটু মিথাইল অনিস মিথাইল রেটটা দেখি। তাহলে ওটার জন্য করে আমার একটা ছক দেওয়া ছিল, ছক থেকে ডাটাটা নিই। এই ডাটাগুলো একটু এলোমেলো হয়ে যায়। যেমন এখানে কোথায় আছে, এই যে মিথাইল অরেঞ্জের জন্য হচ্ছে 3.1 থেকে 4.4, আর মিথাইল রেডের জন্য হচ্ছে 4.2 থেকে 6.3। তো আমি মিথাইল রেডটা দিয়ে করি। মিথাইল রেড, হ্যাঁ। তো আমরা এখন যদি বলি মিথাইল রেডের ক্ষেত্রে পিকেআইএন এবং এবং হচ্ছে কেআইএন হিসাব করো, এটা যদি বললাম করতে, তাহলে এটা এখন আমরা সলভ করব কিভাবে? তো পিকেআইএন টা আগে বলবো যে মিথাইল, আমরা জানি যে মিথাইল রেডের পরিসর, মিথাইল রেডের হচ্ছে পিএইচ পরিসর, এর পিএইচ পরিসরটা আমরা জানি 4.2 থেকে 6.3, এটা মুখস্থ মান। তো এখন এখন এদের ব্যবধান করি, তাহলে ডেল পিএইচ হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাহলে 6.3 থেকে 4.3 বাদ দাও, 4.2 বাদ দাও, কত আসতেছে? এটা হচ্ছে 2.1। এটা কিন্তু একটু বেশি মানে হচ্ছে, মানে
2.1 বলতে এটা কিন্তু একটু ক্রস করতেছে, তাই না? সমস্যা নেই, 2 এর আশেপাশে তো 2.1 কাছাকাছি 2 ধরা যায়, এটা ডাজন্ট ম্যাটার। তাহলে এখন আমাদেরকে পিকে আইএন প্লাস মাইনাস ডেল পিএইচ বাই 2 নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে পিকে আইএন প্লাস মাইনাস 2.1 ভাগ 2, তাহলে এটার ভ্যালু আসতেছে পিকে আইএন প্লাস মাইনাস, এটাকে 2 দিয়ে যদি ভাগ করি কত হয়, 1.05 এর ব্যবধান আসতেছে, 1.05। এখন ছোট মানটাকে আমরা এত ধরবো, মাইনাস দিয়ে ধরবো, আর বড় মানটাকে প্লাস দিয়ে ধরবো। তাহলে লিখবা যে শর্ত মতে হচ্ছে 4.2 ইকুয়ালস টু পিকে আইএন মাইনাস 1.05, আর 4.2 ইকুয়ালস টু পিকে আইএন প্লাস 1.05, এভাবে করে ধরলাম। ঠিক আছে না? হ্যাঁ, না 6.3 নিয়ে কাজ করতে ভুল লিখছি, এটা বড় মানটা হচ্ছে 6.3। এখন এটা বিয়োগ করি, তাহলে আমাদের এটা আসতেছে পিকে আইএন ইকুয়ালস টু 4.2 প্লাস 1.05, তাহলে হবে 5.25 আসবে। আর এর বেলায় পিকে আইএন ইকুয়ালস টু হবে 6.3 মাইনাস 1.05, এর বেলা তো একই মান আসার কথা। একটু তো বিয়োগ করে দেখি, 6.3 মাইনাস, স্যার হ্যাঁ এটা হচ্ছে 5.25 আসবে। তাহলে অতএব এটা হচ্ছে মিথাইল রেড এর বেলায় হিসাব করলাম, তাই না? মিথাইল রেড এর ক্ষেত্রে পিকে আইএন এর ভ্যালু হবে 5.25। এখন 5.25 যদি হয়, তাহলে এটাকে মাইনাস লগ এর ভিতরে কে আই এন লিখতে পারি ইন্ডিকেটরে, 5.25। তাহলে এখন কে আই এন এর ভ্যালু দেখো, 10⁻⁻5.25। এটা ক্যালকুলেটর বসায় দিয়ে দেখতে পারো, 10⁻⁻5.25, এটা আসতেছে 5.623 10⁻⁻6। এই বিয়োজন ধ্রুবক হচ্ছে 5.623 10⁻⁻6, এত মোল পার, একক লেখার দরকার নেই, জাস্ট এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে এইরকম ধরনের ম্যাথ গুলো আমরা, ম্যাথ তো এগুলো আসলে মূলত অ্যাডমিশন বেসড কেন্দ্রিক, তো তোমাদের কলেজে যেটা আসে সেটা হচ্ছে এই জিনিসটা খুব আসে পরীক্ষায়, অথবা তোমার কেআইএন টাই বলে দিয়ে সেখানকার সাহায্যে পিকেআইএন এর পরিসরটা বের করতে বলে, মানে লিটমাসটা কত থেকে কত পরিসরের মধ্যে সীমাটা ফ্ল্যাকচুয়েট করবে সেটা বের করতে বলে, যেটা হচ্ছে এই যে এই অঙ্কটার মতো, এই যে এইটার মতো, যে বলে দিতে পারে যে বিয়োজন ধ্রুবকটা এত, তাহলে তুমি কেআইএন অত ধরলা, কেআইএন অত ধরে পিকেআইএন আসলো, তার সীমাটা তখন বলবো হচ্ছে 3.884 থেকে 48 থেকে 5.48। অথবা এই সীমা বললো যে এটা বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবকের কোন একটা পিএইচ, সেটা কোন বিক্রিয়াতে ব্যবহার করা যাবে, তো তখন তোমাকে এখান থেকে বের করে সীমাটা নিয়ে আসবা 3.848 থেকে 5.48। এই সীমাটা তখন দেখবা বিক্রিয়াটা আবার সবল অ্যাসিড না সবল কার, দুর্বল অ্যাসিড না দুর্বল কার, সেই অনুযায়ী চেক করে তখন আবার গ্রাফটা আর্ট করতে হবে। আমরা যে ওই যে গ্রাফটা শিখাইছি, ওই গ্রাফটা আর্ট করে তখন তার মধ্যে হচ্ছে মান গুলা বসাই দিতে হবে। বুঝতে পারছো কি? তো আশা করি এই নির্দেশক সংক্রান্ত টপিকস আমাদের শেষ, নির্দেশক থেকে আসলে এগুলো আসবে, এবং এইটা কিন্তু ইদানিং খুব আসতেছে পরীক্ষায়, সো একটু ভালো করে করিও, প্র্যাকটিস করিও। এই নির্দেশকের পুরা গ্রাফ, এই পুরা নির্দেশকের ব্যবহার, লেখচিত্র, এই পুরা স্লাইডটা ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, যা যা আমি পড়াইছি। এখন এই টপিকস এর পরে আমাদের আর একটা মাত্র টপিকস বাকি ছিল, সেই টপিকসটা হচ্ছে আউট অফ শর্ট সিলেবাস, তবে আগে খুব পরীক্ষা আসতো, এই জন্য করে আমি শিখে রাখবো, কারণ অ্যাডমিশনে যাওয়ার পরে আর করার টাইম থাকে না, নতুন করে আর থিওরি বোঝার টাইম থাকে না, তো এই জন্য করে আমরা ওটা আলোচনা করে দিব এখনই। সেই টপিকসটাকে বলবো হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র। ঠিক আছে, তো উম, আমাদের টাইপ নাম্বার 18 পর্যন্ত হয়েছে না? কত টাইপ ছিল ওটা? এগুলা সব ছিল হচ্ছে টাইপ 18। আচ্ছা, আর মাঝখানের এই ভ্যালুটা, ওটা তো লেখচিত্রটা টাইপ 18 দিয়ে রাখো। আর এই যে পিএইচ এর যে বিক্রিয়া বিন্দুর সাহায্যে এইটাকে দাও হচ্ছে টাইপ 19। ঠিক আছে, এগুলা আলাদা টপিক ছিল ওটার সাথে। এখন আমরা টাইপ 20 তে চলে যাই। টাইপ 20, এবং এইটাই আমাদের এই অধ্যায়ের সবচেয়ে লাস্ট টপিকস। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র। আচ্ছা, তো বিয়ার ল্যাম্বার্ট সূত্র, এখানে কিন্তু দুইজন বিজ্ঞানী অবস্থিত। ঠিক আছে, একজনের নাম ল্যাম্বার্ট, আরেকজনের নাম বিয়ার, দুইজন কিন্তু আলাদা আলাদা দুইজন বিজ্ঞানী।
দুইজন মিলে দুইটা আলাদা আলাদা সূত্র দিছে, তারপরে দুইটা সূত্রকে একত্র করা হয়েছে আবার, মানে দুইটা সূত্রকে একত্র করে তারপরে মার্চ মার্চ করে একখানে বসানো হয়েছে। তো এনাদের যে সূত্রটা, এটা আসলে কিসের সাথে রিলেটেড? এই সূত্রটা মূলত এটা হচ্ছে কার সাথে রিলেটেড এটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে আলোর তীব্রতার সাথে, মানে এখানে একটু ফিজিক্স এর কাহিনী আছে। ঠিক আছে, আলোক তীব্রতা জিনিসটা আমরা মূলত ফিজিক্সে শিখি। আলোর যে ইন্টেন্সিটি, এটাকে ইংলিশে বলা হয় লাইটের ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি তো লাইটের ইন্টেন্সিটির সাথে বা আলোর যে তীব্রতা, সেই তীব্রতার সাথে দ্রবণের ঘনত্বের মানে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক। তাহলে এটাকে আমরা বলবো আলোক তীব্রতা। আলোক তীব্রতার সাথে দ্রবণের ঘনমাত্রা এবং পাত্রের পুরুত্বের বা সেল যেটা, সেই পুরুত্বের সম্পর্ক। এই পুরো জিনিসটা এনারা আর কি এক্সপ্লেনেশন করছেন। তো আমরা এক এক করে দুইজন বিজ্ঞানীর থিওরি দুইটা শিখি আগে। সবার ফার্স্টে আগে আমরা উম চারটা আলোচনা করা যায়। আগে ল্যাম্বার্টের সূত্রটা আলোচনা করি। ল্যাম্বার্টের সূত্রটা লিখি। আমাদের কিন্তু ক খ তে কিন্তু এখনো আসে, মানে এটা শর্ট সিলেবাসে ওভাবে না, মানে প্রুফটা লাগে না, ম্যাথমেটিক্যাল পার্ট লাগে না, কিন্তু ক খ এর জন্য কিন্তু পড়ে রাখা ভালো। তা বিজ্ঞানী ল্যাম্বার্ট কি বলছেন? কোন বিজ্ঞানী ল্যাম্বার্ট বলছেন যে কোন স্বচ্ছ স্বচ্ছ কোনো মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত হলে প্রবাহিত হলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোক তীব্রতা হ্রাসের হার তীব্রতা হ্রাসের হার আলোর তীব্রতায় সমানুপাতিক। আলোর তীব্রতারই সমানুপাতিক হয়। তাহলে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যদি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মিটা নির্গত হয়, তার যে মাধ্যমের পুরুত্বের সাথে যেটা ভ্যালুটা আসবে, সে মাধ্যম পুরুত্বের সাথে হচ্ছে তীব্রতা হ্রাসের হার আলোক তীব্রতা সমানুপাতিক। আচ্ছা, জিনিসটা ভাষায় একটু দেখতে কঠিন লাগতেছে, আমরা একটু জাস্ট এভাবে বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে একটা মাধ্যম, এটা একটা দ্রবণ আছে, ঠিক আছে? এখানে যে কোনো অ্যাসিড, ক্ষার ইত্যাদি যে কোনো দ্রবণ রাখছে, আমরা নির্দিষ্ট করে বলতেছি না। তো এইটা হচ্ছে একটা দ্রবণ। এখন এই দ্রবণটা যে পাত্রে আছে, এটা কি পাত্রের সাইজ বলবো না? তো এটাকে হচ্ছে পাত্রের পুরুত্ব বলতে পারো। পাত্রে হচ্ছে পুরুত্ব বা দৈর্ঘ্য বলতে পারো। সেলের দৈর্ঘ্য, মানে সেল দৈর্ঘ্য বলতে পারো। সেল দৈর্ঘ্য বা পুরুত্ব, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল, স্মল এল। তো পুরাটা হচ্ছে লেন্থ। মনে করো তুমি যে পাত্রে, তুমি যে কাচের পাত্রে রাখছো, এখন টেস্ট টিউবে রাখো বা বিকারে রাখো বা ফানেলে রাখো, যেভাবে রাখো, যার মধ্যে রাখো না কেন, তার তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, মেজারমেন্ট আছে। এখন ওই দ্রবণটার এটা একটা ঘনমাত্রা আছে অবশ্যই, ভেতর ঘনমাত্রা আছে। এখন আমরা এদিক থেকে মনে করো আলো ছাড়তেছি দ্রবণের মধ্যে, আমরা কিন্তু পাত্রের মধ্যে দিয়ে আলোটা পাস করাবো। তো বাইরে থেকে আমি আলো ছাড়তেছি, তাহলে এইটাকে আমরা বলবো আপতিত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মি, ঠিক আছে? আপতিত আলোক রশ্মি। আর এই সাইড দিয়ে যে আলোটা বের হবে সেটাকে আমরা বলবো নির্গত আলোক রশ্মি। সব দ্রবণ কিন্তু আলো সম্পূর্ণ পরিমাণে পাস করতে পারবে না, কিছু পরিমাণ আলোটা কিন্তু ভেতরে শুষে নিবে, মানে শোষণ ক্ষমতা তো থাকবে। এটা একটা গ্লাস বা কাচের পাত্র, ঠিক আছে? সেই পাত্রের তো একটা সাইজ আছে, কারণ পাত্রের লেন্থ যত বাড়াবা, তত তোমার আলোটা ভিতরে হ্রাস পাইতে থাকবে, না লোপ পাইতে থাকবে আস্তে আস্তে। তো এটা সময়ের সাথে সাথে কিন্তু কমতে থাকবে, তাই না? তো সময়ের সাথে তো না, এটা দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে কমতে থাকবে। তাহলে আমরা এখন যদি এখানে ক্ষুদ্র দৈর্ঘ্যটাকে হচ্ছে ডিএল ধরি, পাত্রের যে ক্ষুদ্র দৈর্ঘ্য সেটাকে ডিএল ধরি, আর তীব্রতার ব্যবধানটাকে আমরা ধরি ডেল আই, ডেল ডিআই। আচ্ছা হ্যাঁ, ডিআই বলতে আলোর ইন্টেন্সিটিকে বা আলোর তীব্রতাকে আই দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা ইনপুটে যেটা যাচ্ছে, মানে আপতিত আলোক রশ্মিকে ইনপুট আলোক রশ্মি আই নট ধরতে পারি, আর নির্গত আলোক রশ্মিকে হচ্ছে আই ধরতে পারি শুধু, ঠিক আছে? আই নট ডিভাইড বাই হচ্ছে আই। তো আপতিত আলোক রশ্মি আর হচ্ছে নির্গত আলোক রশ্মি। তো এখন এই যে এদের দুইজনের যে ব্যবধান, সেটাকে আমরা ডিআই বলবো না? তো ডিআই এর যে হ্রাস পাচ্ছি, তাহলে আমরা বলবো তীব্রতা হ্রাসের হার। তীব্রতা হ্রাসের হার
তাহলে মাইনাস ডিআই বাই ডিএল বলবো না, মাইনাস ডিআই বাই ডিএল। এখন বিজ্ঞানী ল্যাম্বার্ট সূত্র মতে বিজ্ঞানী ল্যাম্বার্ট বলছেন যে এই তীব্রতা হ্রাসের হার বাংলা একে লিখে দিই, এই হারটা নাকি সমানুপাতিক হবে ওই সেল দৈর্ঘ্য যেটা আছে সেটা সমান। ওই যে এখানে কথাটা ভালো করে পড়ে দেখো, মাধ্যমের পুরুত্বের সাথে তীব্রতা হ্রাসের হার, সরি, আলোক তীব্রতার সমানুপাতিক, আলোক তীব্রতার সমানুপাতিক। তাহলে এখানে লিখবো যে আলোক তীব্রতা। আর আলোক তীব্রতা যদি হয় তাহলে এখানে মাইনাস ডিআই বাই ডিএল নিব, সমানুপাতিক চিহ্ন শুধু আই নিব, তাহলে আলোক তীব্রতাকে আই দিয়ে প্রকাশ করতেছি। তো আমি যদি এখন এটা সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তাহলে মাইনাস ডিআই বাই ডিএল হবে ইকুয়ালস টু কে ইন্টু আই হবে, তাই না? একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তো সমানুপাতিক ধ্রুবক যেটা আসলো, এখন এটাকে কে আই রাখি। এখন এই মাইনাস ডিআই যেটা আছে সেটা থাকুক, ডিভাইড বাই আই করে দাও, আর এটা কে ইন্টু ডিএল করে দাও। এখন আমরা এই যে ছোট মান থেকে বড় মানের দিকে যাইতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? এখানে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মাইনাস ডিআই বাই আই ইন্টিগ্রেশন করবো কে থেকে হচ্ছে ডিএল। এখন ইন্টিগ্রেশনের জন্য এই পাত্রের দৈর্ঘ্যটা নিয়ে আরেকবার একটু দেখো, এখানে একটু পাত্রের দৈর্ঘ্যটা বলি। ফার্স্টে আলো যখন ঢুকছে, এদিকে যখন আলো আই নট ছিল, তখন কি পাত্রে কোনো দৈর্ঘ্য ফেস করছে? সে করে নাই। তাহলে এল এর ভ্যালুটা ছিল 0। আর যখন আলোটা বের হইছে পাত্র থেকে, ঠিক আছে, আলোটা যখন বের হয়েছে তখন আই, তখন এই জায়গায় এল এর দৈর্ঘ্যটা এল এর সমান, তাই না? তাহলে আমরা লোয়ার লিমিট হচ্ছে এখানে L2 ধরি, আর এটা L1 ধরি। লোয়ার লিমিট L1 হচ্ছে 0, 0 থেকে আপার লিমিট L2 হচ্ছে L পর্যন্ত পুরো দৈর্ঘ্যটা ফেস করতেছে। আর লোয়ার পয়েন্টে হচ্ছে I1 এর ভ্যালু হচ্ছে 0, I0 থেকে শুরু করে, হ্যাঁ, ইনিশিয়াল আলোক তীব্রতা। আর I2 এর ভ্যালুটা হবে ফাইনাল আলোক তীব্রতা আই পর্যন্ত। তো এখন আমরা মাইনাস, তাহলে এই জায়গাটায় 1/x এর ইন্টিগ্রেশন করলে কত হয়? 1/x ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটাকে করলে কিন্তু লন এক্স হয়ে যায়। তো 1/i এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে যায়? লন লন আই হয়ে যায়, লন আই। তারপরে লোয়ার পয়েন্ট হচ্ছে I0, আপার পয়েন্ট হচ্ছে আই, ইকুয়ালস টু কে ইন্টু এল। লোয়ার পয়েন্ট হচ্ছে 0, আপার পয়েন্ট এল। তাহলে এটা আসতেছে মাইনাস লনের ভিতরে উপরে আই, মাইনাস লনের ভিতরে I0। ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করছি, ইকুয়ালস টু কে ইন্টু এল মাইনাস 0 অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমরা একটু এগুলাতে পরে আসি, এখানে কিছু ম্যাথ অ্যাড করা আছে। তো স্লাইডটা বাড়াইনি আরো। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে বামে কি পাচ্ছি? বামে পাচ্ছি হচ্ছে মাইনাস লনের ভিতরে, এটা লন এ মাইনাস লন বি কে কি লেখা যায়? আই ডিভাইড বাই I0 ইকুয়ালস টু কে ইন্টু এল লেখা যায়, কে ইন্টু এল লেখা যায় কিন্তু। তো এখন এই 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 জিনিসটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে লনের ভিতরে আই ডিভাইড বাই I0 মাইনাস কে এল। লনকে লনকে যদি আমি ডানে নিয়ে যাই তাহলে কত লেখা যায়? লনকে ডানে নিয়ে গেলে ই টু দি পাওয়ার হয়ে যায় না? তাহলে আই ডিভাইড বাই হচ্ছে I0। আহ আচ্ছা, আমরা একটা কাজ করি, লগ বানাই নিয়ে নিয়ে যাই, কারণ মেইন সূত্রটা বইতে দেখবা যে লগ দিয়ে করে দেওয়ার কথা। ঠিক আছে, তা আমি লন থেকে লগে যাওয়ার একটা সিস্টেম আছে। লন এক্স যদি হয় তাহলে ওটার ভ্যালুটা সবসময় 2.303 লগ এক্স হবে। এটা এখন থেকে মনে রাখবা, যে এটা ক্যালকুলেটারে করে দেখিও, যে দেখতে পারবা যে লগের ভিতরে যে ভ্যালুটা আছে তার সাথে যদি 3.303 দিয়ে যদি গুণ করো, তাহলে সেটা লনের ভ্যালু পাবা। তাহলে এই পাশে এখন লন থেকে এটাকে যদি লগ বানাইতে হয়, তাহলে আমরা কি করবো? 2.303 দিয়ে গুণ দিব, তারপরে লগের ভিতরে আই ডিভাইড বাই I0 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ইন্টু এল লিখতে হবে। ঠিক আছে, 2.303 লগের ভিতরে আই বাই I0 মাইনাস কে এল। এখন যদি তুমি এখানে এটাকে ডানে পাঠায় দাও, তাহলে হবে আই ডিভাইড বাই I0 ইকুয়ালস টু মাইনাস কে এল ডিভাইডেড বাই 2.303। এটা হবে 10 টু দি পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, পর ভাঙে ভাঙে আসি, একটা ভাঙে ভাঙে করে, পরেরটা হচ্ছে ডিটেলসে করা, মানে শর্টকাটে জাম দিয়ে করবো। তো লগের ভিতরে হচ্ছে আই ডিভাইড বাই I0 ইকুয়ালস টু মাইনাস কে এল বাই 2.303, তারপরে হচ্ছে লগটাকে ওপাশে নিয়ে যাই। আই বাই I0 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস কে এল ডিভাইড বাই 2.303। এটা বুঝা গেছে? তাহলে এই যে যে ভ্যালুটা পাইছি, এই পুরা মানটাকে কে বাই 2.303, এইটাকে আমরা কে 1 ধ্রুবক ধরে নিতে পারি, কে 1 ধ্রুবক ধরে নিই। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস কে 1 ইন্টু এল আই ডিভাইড বাই I0। এই যে ফাইনাল যে ফর্মুলাটা পাইলাম, এইটা হচ্ছে বিজ্ঞানী ল্যামবার্টের
ফাইনাল অনুসিদ্ধান্ত আর কি, ঠিক আছে? তাহলে বিজ্ঞানী এটা হচ্ছে ল্যামবার্টের ফর্মুলা, ল্যামবার্ট সূত্র, ল্যামবার্ট সূত্র। ওকে, এখন এইভাবে করে আমরা বিয়ারের সূত্র আনবো আবার। তাহলে বিজ্ঞানী কি বলছেন আবার? বিয়ারের সূত্র, তো বিয়ার বিজ্ঞানী উনি আবার বলছেন যে কোন ওই যে স্বচ্ছ দ্রবণের মধ্যে দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি আপতিত হলে তার এটা হচ্ছে ঘনমাত্রার সাথে কথাটা মেনশন করে দিতে হবে। ইনি ঘনমাত্রা নিয়ে আর কি আলোচনা করছেন। ঘনমাত্রার সাথে তীব্রতা হ্রাসের হার আলোক তীব্রতার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আলোর তীব্রতা হ্রাসের হারটাকে আমরা DI/dt বলছি। আলোর তীব্রতা হ্রাসের হার -DI/dt বলতেছি, DI/DL না, সরি। এবার কিন্তু ঘনমাত্রার সাথে ডিসি বলবো, তীব্রতা হ্রাসের হার DI/DC বলবো। তাহলে এখন সূত্র মতে হ্রাসের যে হারটা, হ্রাসের হার সমানুপাতিক হবে আলোক তীব্রতা। তাহলে -DI/DC সমানুপাতিক, শুধু আই লিখতে হবে, তাই না? কারণ এটা হচ্ছে এখন দ্রবণের ঘনমাত্রার উপর পুরোপুরি জাস্টিফাই হচ্ছে। এইখানে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বলবো। তাহলে ইনিশিয়াল কেজে তার কি কোনো ঘনমাত্রা ছিল? যখন আলোটা যখন এখানে আসছে তখন কিন্তু কোনো ঘনমাত্রা ছিল না, এটা I0, এটা আপতিত আলোক রশ্মি। আর যখন বের হয়ে গেছে সেটা হচ্ছে আই আই ধরবো, এটা হচ্ছে নির্গত আলোক রশ্মি। তো পুরোপুরি যখন বের হয়েছে তখন সে পুরোপুরি সি ঘনমাত্রা ফেস করছে। আগে কিন্তু ইনিশিয়াল কেজে তার ঘনমাত্রা ছিল না, তাহলে যাওয়ার সময় সে সি ফেস করছে। তাহলে -DI/DC ইকুয়ালস টু কে ইন্টু আই লেখা যায়। তো এখন তুমি -DI/I ইকুয়ালস টু কে ইন্টু ডিসি লিখতে পারো। এখন ইন্টিগ্রেশন করবো আবার। তাহলে -DI/I ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন কে ইন্টু ডিসি। তাহলে আমরা ইনিশিয়াল অবস্থায় I1 এর ভ্যালু I0 ধরো, আর চূড়ান্ত অবস্থায় I2 এর ভ্যালু আই ধরো। ইনিশিয়াল অবস্থায় C1 এর ভ্যালু ধরবো ঘনমাত্রা 0, ফাইনাল অবস্থায় C2 এর ভ্যালু পুরো সি ঘনমাত্রা ফেস করছে। তাহলে মাইনাস লন এর ভিতরে আই, তাহলে লোয়ার পয়েন্ট হচ্ছে I0, আপার পয়েন্ট হচ্ছে আই, আর এখানে কে ইন্টু C-0 একবারে বসাই দিলাম। তাহলে আসবে মাইনাস লন এর ভিতরে আই মাইনাস লন অফ I0 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু কে ইন্টু সি। এখন এটাকে লেখা যায় লন এর ভিতরে I/I0 ইকুয়ালস টু মাইনাস কে সি, মাইনাসটাকে ডানে পাঠিয়ে দিচ্ছি একবারে। লন কে যদি ভাঙাও তাহলে 2.303 লগ লেখা যায়, তাহলে লগ I/I0 ইকুয়ালস টু হচ্ছে লেখা যায় মাইনাস অফ কে সি। তাহলে লগ অফ I/I0 ইকুয়ালস টু হচ্ছে -KC/2.303। তাহলে অতএব I/I0 ইকুয়ালস টু 10⁻⁻KC ভাগ 2.303। এনাদের এটাতে K/2.303, এটাকে আমি K2 ধরবো, কারণ দুইজনকে তো একই ধ্রুবক ধরা যাবে না। আগেরটা হচ্ছে K1 যদি ধরো ধ্রুবক, এবারটাকে হচ্ছে K2 ধরতে হবে, কারণ এটা বিজ্ঞানী বিআর দিচ্ছেন। তাহলে এই জায়গাটায় হবে I/I0 ইকুয়ালস টু হবে 10⁻⁻K2 ইন্টু সি। এই সূত্রটা হচ্ছে বিজ্ঞানী বিয়ার কর্তৃক সূত্র।